বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। যদিও আমরা একই পরিস্থিতিতে আছি, আমরা প্রায় 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ক্লাস নিয়ে যাচ্ছে। আমি রসায়ন পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন শুরু করেছিলাম। রাসায়নিক বন্ধনের প্রথম ক্লাস আমাদের হয়েছে। রাসায়নিক বন্ধনের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। রাসায়নিক বন্ধনের উপর দ্বিতীয় ক্লাস আজকে আমাদের। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম রাসায়নিক বন্ধন কি, আমরা পড়িয়েছিলাম যুজতা ইলেকট্রন কি, পড়িয়েছিলাম যুজনী কি, যুজনীর বিভিন্ন প্রকারভেদ পড়িয়েছিলাম, ইত্যাদি নিয়ে আমরা পড়েছিলাম। আজকে আমাদের যেগুলো আমরা আলোচনার চেষ্টা করব সেটা হচ্ছে সংকেত, বিভিন্ন ধরনের সংকেত, অষ্টক এবং দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কিছু কথা, তারপর হচ্ছে আয়নের প্রকারভেদ এবং রাসায়নিক বন্ধন। দেখা যাক আমরা সেই পর্যন্ত যেতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই গত ক্লাসে এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা প্রথমে এক সংকেত, এই সংকেত যে বিষয়টা, সংকেত ক্লাস 7 বইয়ে এখন সংকেত কিন্তু আছে। এখানে আমাদের বইয়ে এই 3 ধরনের সংকেত, আমরা এভাবে না লিখি, এভাবে লিখলে সুবিধা হয়। সংকেত 3 প্রকারের সংকেত আছে। সংকেত নাম্বার 1, আমরা একটা আণবিক সংকেত বলি, আণবিক সংকেত। 2, ঘাটনিক সংকেত। পরে হচ্ছে আরেকটা হচ্ছে স্থূল সংকেত। আচ্ছা, এই 3 ধরনের সংকেত আছে। সংকেত মানে আসলে আণবিক সংকেত আর সংকেত একই কথা। আর গাঠনিক সংকেত একটা জিনিস, স্থূল সংকেত আর একটা জিনিস। এই অধ্যায়ে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এই দুটা সংকেত আছে। তবে স্থূল সংকেত আমরা অধ্যায় 6 যখন পড়বো তখন স্থূল সংকেত আমরা পড়বো। মানে আণবিক সংকেত কাকে বলা হয়, আমরা যদি একটি করে আসি। আণবিক সংকেত আমরা জানি, আণবিক সংকেত ক্লাস 8 আমরা পড়েছি। আণবিক সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, সংকেত বা আণবিক সংকেত। ক্লাস 8 আমরা পড়েছি। মৌলিক বা যৌগিক পদার্থের অণুর কথা উল্লেখ করতে হবে। অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, সংকেত বা আণবিক সংকেত। সংকেত বা আণবিক সংকেত কি, এটা আমরা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখানে। যেমন পানির সংকেত H2O, হাইড্রোজেনের সংকেত কি H2, সোডিয়ামের সংকেত কি Na, আরো বড় বড় যৌগের সংকেত থাকতে পারে। আণবিক সংকেত দিয়ে আমরা কথা বলবো না এখানে। পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আমাদের গাঠনিক সংকেত ক্লাসের টাইমিং হচ্ছে এখন অনেক কম, 25 মিনিট। এই গাঠনিক সংকেত কাকে বলা হয়? গাঠনিক সংকেত হচ্ছে কোনো একটি অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে যে যুক্ত থাকে তা তাদের প্রতীক এবং বন্ধনের সাহায্যে যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি, গাঠনিক সংকেত। বইয়ের সংজ্ঞাটা দেয়া আছে। কোনো অণুতে বিদ্যমান, বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে। কোন অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য
তা দেখানোর জন্য তাদের তাদের প্রতীকের দেখানোর জন্য, এটা দরকার নাই, দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে গাঠনিক সংকেত বলা হয়। গাঠনিক সংকেত দেয়া আছে। কোন একটি অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা তাদের প্রতীক এবং বন্ধনের সাহায্যে দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় কি গাঠনিক সংকেত। আমরা এখানে বলছি কোন একটা অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় কি গাঠনিক সংকেত। তার মানে গাঠনিক সংকেত দেখাতে হলে ওই অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে পরমাণুগুলো তাদের প্রতীক দিয়ে এবং বন্ধনের সাহায্যে দেখাতে হবে। আমরা যদি একটু উদাহরণের দিকে যাই, আমরা একটু দেখি। আচ্ছা, উদাহরণের গাঠনিক সংকেত, যেমন পানি গাঠনিক সংকেত একদম সহজ। অক্সিজেন, এই যে অক্সিজেন এইরকম, অক্সিজেনের সাথে দুইটা অক্সিজেনের যোজনী কত? 2, এর দুইটা বন্ধন দিয়েছে, দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। মোট কথা হলো কোন একটা পরমাণুর যোজনী যত তার সাথে ততটি বন্ধন থাকবে। যেমন অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তার সাথে 1, 2 দুইটা বন্ধন আছে। হাইড্রোজেনের যোজনী একটা বন্ধন আছে। যদি তার যোজনীর চেয়ে কম বা বেশি হয় বন্ধন থাকে তাহলে বুঝতে হবে আমাদের গাঠনিক সংকেত কি হয়নি। এখন আমরা যদি গাঠনিক সংকেত অন্য একটা যৌগের যদি যাই, যেমন মেইন বইয়ে দেওয়া আছে, যেমন C3H8 এই একটা যৌগ, হ্যাঁ তোমাদের মেইন বই আছে। এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। এই প্রোপেনের গাঠনিক সংকেত দেখো, স্ট্রাকচারাল ফর্মুলা। এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে কয়টা? 8টা। আমরা জানি কার্বনের যোজনী, কার্বন মনোক্সাইড ছাড়া যত যৌগ আছে সকল যৌগই কার্বনের যোজনী হচ্ছে কত? 4। তার মানে এখানে কার্বনের 4 যোজনী দেখাবে, কার্বনের সাথে 4টা বন্ধন থাকবে। আমি প্রথমে 4টা কার্বনকে কিন্তু আমরা এইভাবে দিতে পারি না, 3টা কার্বন এখানে আছে, 3টা 1 2 3টা কার্বন দিয়ে দিলাম পরস্পর সাথে। পরে আবার এই কার্বনের এইরকম দিলাম, এই যে বন্ধন দিলাম। এখন দেখো কার্বনের 4 যোজনী, 4টা বন্ধন থাকতে পারবে। এই যে 1 2 3 4, এটা যদি এই কার্বন যদি 1 2 3 4, এটা যদি ধরি 1 2 3 4, তার মানে এখানে যদি হাইড্রোজেন দিই, হাইড্রোজেনের কিন্তু 1 বন্ধন হতে পারে। হাইড্রোজেনের বন্ধন হতে কত? 1, কারণ হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে আমি দেখলাম যে এখানে C3H8, এখানে কার্বন ছিল কয়টা? 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। আবার হাইড্রোজেন ছিল 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেনও আছে। আমরা জানি কার্বনের যোজনী 4, 4টার বেশি বন্ধন থাকতে পারবে না, কম থাকলেও ভুল হবে, বেশি থাকলেও ভুল হবে। আবার হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? 1, তার সাথে কি একটি বন্ধন থাকবে। তার মানে দেখি এই যে হাইড্রোজেনের কিন্তু একটি করে বন্ধন আছে, একটা। আর কার্বনের কিন্তু 4টা আছে, 1 2 3 4, এই প্রত্যেকটি 4টা আছে। তার মানে আমরা এই প্রোপেন যে যৌগটা সেটা এই গাঠনিক সংকেত আছে। তাহলে আমরা এই চিত্রটা দেখি কিন্তু আমরা এটা দেখে কিন্তু বলতে পারি গাঠনিক সংকেত কাকে বলা হয়। তাহলে কি বলতে পারি? কোনো অণুতে, দ্যাট ইজ একটা অণু, কোনো একটা অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে, একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেতটি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি গাঠনিক সংকেত। তার মানে আমরা এই গাঠনিক সংকেতের উদাহরণ থেকে কিন্তু আমরা বলতে পারি কোনটা গাঠনিক সংকেত, গাঠনিক সংখ্যা বলতে পারি। আচ্ছা, যদি আমরা জৈব যৌগ প্রায় 1 কোটির কাছাকাছি জৈব যৌগ আছে, 1 কোটির কাছাকাছি যৌগ আছে, সবগুলো যৌগেরই কিন্তু আমরা এই গাঠনিক সংকেত দিতে পারি। তার মানে গাঠনিক সংকেতের উদাহরণ দেওয়া তো শেষ নেই।
আমরা যদি আর অনেক উদাহরণ আমরা দিতে পারবো। আমরা যদি অন্য একটা সংকেত আসি, গাঠনিক সংকেত, দাঁড়াও H2S2O7, এটার নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এই যৌগটা পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম একটা বাণিজ্যিক নাম, যাও আমরা পরে আরো বা ধরনের সালফিউরিক বলা হয়। পাইরোসালফিউরিক অ্যাসিড আমরা এটার গাঠনিক সংকেত। এই যৌগটাতে সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। আমরা জানি সালফারের যোজনী সর্বোচ্চ হচ্ছে কত? 6, আর অক্সিজেনের যোজনী সর্বদাই 2, হাইড্রোজেনের যোজনী কত? 1। এই যৌগটা যদি আমি স্ট্রাকচার আঁকি তাহলে এরকম যদি হয়, দেখি হয় কিনা। পাইরোসালফিউরিক এটা স্ট্রাকচার। আমরা এটার সঙ্গে থেকে H2S2O7, তার মানে হাইড্রোজেন কয়টা? 2টা। একটা 2টা ঠিক আছে। সালফার কয়টা? 2টা। একটা 2টা, একটা আর একটা 2টা ঠিক আছে। অক্সিজেন কয়টা? 1 2 3 4 5 6 7, মানে 1 2 3 4 5 6 7, তার মানে 7টা অক্সিজেন আছে। এখন আমরা দেখবো যে সালফারের যোজনী কিন্তু 6 আর অক্সিজেনের যোজনী 2, তাহলে ওই 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে। এই যে অক্সিজেনের সাথে 2টা বন্ধন আছে, হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, সালফারের সাথে কয়টা বন্ধন আছে? 1 2 3 4 5 6, 6টা বন্ধন আছে। এই সালফারের সাথে কয়টা বন্ধন আছে? 1 2 3 4 5 6, তার মানে এই সালফারের সাথে 6টা বন্ধন আছে, এই সালফারের সাথে 6টা বন্ধন আছে। তার মানে এই যৌগটাতে সালফারের যোজনী হচ্ছে কত? 6, এখানেও 6, এখানেও 6। অক্সিজেনের যোজনী তো মাস্ট বি 2, আর হাইড্রোজেনের যোজনী 2। তার মানে দ্যাট ইজ, এটা হচ্ছে কি পাইরোসালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা যদি আরেকটা যৌগ আমরা যদি দিই, অনেক সময় গাঠনিক সংকেত থেকে যৌগের যোজনীও বের করতে হয়। যেমন আমরা যদি একটা বলি যে N3H, আগে একবার জেএসসি পরীক্ষায় আসছিল, ইহা একটি অ্যাসিড, আমরা জানি এটার নাম হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। হ্যাঁ, আমি যদি এখানে করি N3H, নাইট্রোজেনের যোজনী যদি এরকম ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা দেখবো এখানে হাইড্রোজেনের যোজনী হয় কত? যদি উল্টা পাল্টা মনে করি, হাইড্রোজেনের যোজনী হয় কত? 3, আর নাইট্রোজেনের যোজনী কত হয়? 1। আসলে বিষয়টা তা মানে আমরা এটা যদি দেখতে চাই তাহলে এটা আমাদের হাইড্রোজয়িক অ্যাসিড, এর নাম হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। এই যৌগটা, মানে এই যৌগটা যদি আমি গাঠনিক সংকেত রাখতে চাই তাহলে এরকম হবে যে নাইট্রোজেন দিলাম, পরে এই নাইট্রোজেনটা হাইড্রোজেন দিলাম, পরে এখানে বন্ধন, এইখানে এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিডের কি গাঠনিক সংকেত। এই যে 1 2 3টা কি আছে? নাইট্রোজেন আছে, 1 2 3টা নাইট্রোজেন আছে, একটা কি হাইড্রোজেন আছে। এখানে যদি বলা হয় যোজনী, হ্যাঁ, এইখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 3, মানে এই 3টা বন্ধন আছে, 1 2 3টা বন্ধন। এই নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 5, আর এই নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 3। আবার হাইড্রোজেন যোজনী তো একই, হাইড্রোজেনের সাথে একটি বন্ধন থাকে, হাইড্রোজেনের যোজনী 1। তোমাকে যদি বলা হয় হাইড্রোজয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত লেখো, তাহলে আমরা এটি দেখলাম। কিন্তু যদি বলা হয় হাইড্রোজয়িক অ্যাসিডের নাইট্রোজেন, এটা কিন্তু আমার স্ট্রাকচারাল ফর্মুলা ছাড়া আমি পারবো না, কারণ হাইড্রোজয়িক অ্যাসিডে নাইট্রোজেনের যোজনী 3ও হতে পারে, 5 হতে পারে। তার মানে এটা আমার কিন্তু গাঠনিক সংকেত লাগবে। এবং অনেক যৌগ আছে আমাদের গাঠনিক সংকেত দিয়ে সেটা কিন্তু যৌগের অণুতে পরমাণুসমূহ কিভাবে যুক্ত আছে সেটা বের করা যায়, সাথে সাথে তার যোজনীয় প্রয়োজন হয়। তার মানে অনেক ক্ষেত্রে আমাদের গাঠনিক সংকেত জানা থাকতে হবে। আসলাম আমরা এখান থেকে হাইড্রোজয়িক অ্যাসিডের কথা থেকে চলে আসলাম। তোমাকে আমি আর গাঠনিক সংকেত নিয়ে কথা বলতে চাচ্ছি না। অনেক গাঠনিক সংকেত আমরা রাখতে পারবো। আমরা যখন ক্লাস 10-এ জৈব যৌগ পড়বো তখন আমরা অনেক গাঠনিক সংকেত রাখতে পারবো। তোমাকে যদি বলা হয় যে এই সবচেয়ে সুপরিচিত সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এইরকম, এই যে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তুমি দেখো হাইড্রোজেন কয়টা? 2টা, 1 2টা, সালফার কয়টা? 1টা, অক্সিজেন কয়টা? 4টা, 1 2 3 4টা। আর কাজ হলো
যে অক্সিজেনের সাথে তিনটার বেশি বন্ধন, দুইটার বেশি বন্ধন আছে কিনা। এই যে দুই দুই দুই, এই যে দুই দুই, হাইড্রোজেনের দিকে আছে। সালফারের দুজনই, সালফারের সাথে বন্ধন কয়টা? 1 2 3 4 5 6। তার মানে এই সালফিউরিক অ্যাসিডে সালফারের দুজনে হচ্ছে কত? 6। এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। আমরা অনেক যৌগের গাঠনিক সংকেত আমরা পারবো, এটা উদাহরণ দিয়ে তো শেষ নাই। আমরা একটু সামনে দিকে গেলে আরো অনেক জানতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে স্থূল সংকেত। হ্যাঁ, স্থূল সংকেতটা এখানে না বললো, স্থূল সংকেত, স্থূল স্থূল সংকেত। স্থূল সংকেত হচ্ছে আরেক বিশেষ ধরনের সংকেত। কোন একটা অণুতে যে পরমাণু সমূহ যুক্ত থাকে, আমরা জানি প্রত্যেকটা অণুর আণবিক সংকেত কিন্তু নির্দিষ্ট। প্রত্যেকটা অণুর আণবিক সংকেত নির্দিষ্ট, কিন্তু গাঠনিক সংকেত আবার ভিন্ন হতে পারে। একটা অণুর গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে। চিনি, গ্লুকোজ ইত্যাদি আমরা দেখব আমরা, বা অ্যালকোহল এরকম আছে। স্থূল সংকেত হচ্ছে স্থূল সংকেত বিষয়টা আমরা 6 অধ্যায়ে পড়বো। স্থূল সংকেত হচ্ছে কোনো একটি অণুতে যে পরমাণু সমূহ যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত থাকবে তার সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্থূল সংকেত। আমরা যদি একটি উদাহরণ নিই, C6H6, এই যৌগটার নাম হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন, এই যৌগটার নাম হচ্ছে কি? বেঞ্জিন। আবার C2H2, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিন। অ্যাসিটিন, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই যৌগটার নাম হচ্ছে কি? বেঞ্জিন। তাহলে আমি এখানে কত আছে? এখানে কার্বন এই 6:6, মানে কার্বন হাইড্রোজেন অনুপাতটা। আর এখানে কত আছে? 2:2। বুঝি নাই মনে বলছি যে এই যৌগটাতে C6H6, এটা হচ্ছে নাম হচ্ছে কি? বেঞ্জিন। বেঞ্জিন, বেঞ্জিনের 6টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে। তার মানে কার্বন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে কত? 6:6। আবার এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনে C2H2, কার্বন 2টা, হাইড্রোজেন 2টা। তার মানে কার্বন হাইড্রোজেন অনুপাত হচ্ছে কত? 2:2। এখন আমি যদি এটাকে সরলতা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নিই, এরকম দিই, আমি যদি 6 ক্যান্সেল করি তাহলে এটা CH লিখতে পারি, এটাও কি লিখতে পারি? CH লিখতে পারি। তারপরে দুইটাই লিখতে পারি কি? CH। এখন তার অনুপাত কত? 1:1। এটা হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। তার মানে আমি দেখতে পেলাম বেঞ্জিনও আমরা পাইলাম, বেঞ্জিনের থেকে আমরা CH বানাইতে পারি, আবার অ্যাসিটিলিন থেকে CH বানাইতে পারি। তাহলে এটা হচ্ছে এই CH হচ্ছে বেঞ্জিনের স্থূল সংকেত আর অ্যাসিটিলিনের স্থূল সংকেত। তার মানে স্থূল সংকেতের সংখ্যাটা কি দাঁড়ায়? কোন একটি যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহ, তাতে যে দুইটি পরমাণু আছে কার্বন হাইড্রোজেন, যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত থাকে, ক্ষুদ্রতম এবং পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত থাকে, তার সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় স্থূল সংকেত। তাই এটা কিন্তু 6:6 এর অনুপাত, এটা কিন্তু ক্ষুদ্রতম নয়। এটা 2:2, এটা কিন্তু ক্ষুদ্রতম নয়। আর এখানে CH যখন হলো, এটারও CH করতে পারি, এটাকেও CH করতে পারি। তখন 1:1, 1:1, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আর যদি আমরা নিচে যাই তাহলে ক্ষুদ্রতম হতে পারে, আরো ক্ষুদ্রতম হতে পারে, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমি স্থূল সংকেতটা বলতে পারি কোন একটা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহ যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত থাকবে, তার সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় কি? স্থূল সংকেত। একই যৌগের না, বিভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে। যেমন বেঞ্জিনের স্থূল সংকেত CH, আবার অ্যাসিটিলিনের স্থূল সংকেত CH। আর অনেক যৌগ থাকতে পারে যার স্থূল সংকেত CH হতে পারে, যাকে আমরা পরে নিয়ে কথা বলবো। আমরা স্থূল সংকেত নিয়ে এখানে এত কথা বলার দরকার নেই, এটা 6 অধ্যায়ে আমরা পড়বো। আচ্ছা, আমরা সংকেতের বিষয়টা চলে আসলাম। সংকেতের পরে আমাদের এখানে যে বিষয়টা আসছে, যৌগ গঠন করার ক্ষেত্রে আমরা এখানে যৌগ গঠন করব। এই যে বন্ধনের মাধ্যমে যৌগ গঠিত হবে, আয়নিক সমযোজী যে বন্ধনই হোক না কেন, বন্ধনের ক্ষেত্রে যৌগ গঠন করতে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম হচ্ছে কোনো এক পরমাণু সমূহ যৌগ গঠন করার সময়, অণু গঠন করার সময় তারা স্থিতিশীলতা অর্জন করতে চায়। যদি তারা যৌগ গঠন করে, ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা হোক না কেন,
ত্যাগ গ্রহণ অথবা বর্জন যৌগ গঠন করার পরে যদি তারা 8টি ইলেকট্রন থাকে তাহলে সেই বিধানটাকে বলা হয় কি অষ্টক নিয়ম। যেমন আমি যদি বলি সোডিয়াম, সোডিয়াম থেকে যদি সোডিয়াম প্লাস হয় তাহলে আমি দেখতে পাই এখানে 2 8, আমার বাইরে কটা ইলেকট্রন আছে 8টা। আবার ক্লোরিন থেকে যদি ক্লোরিন যৌগ হলে Cl মাইনাস হয় তখন তার ইলেকট্রন বিন্যাসটা কত হয়? এটা একটা ইলেকট্রন ত্যাগ করে এটা হয় আর এটা একটি ইলেকট্রন গ্রহণ করে এটা হয়, তখন 2 8 কত 8। এই তখনও তার বহিঃস্তরে ইলেকট্রন কটা কয়টি হয়? 8টি। তাহলে আবার যদি আমরা আরেকটা যৌগে যদি আমরা যাই, তাহলে এই সোডিয়ামটা যদি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয় তাহলে তার বহিঃস্তরে ইলেকট্রন থাকবে কয়টা? ত্যাগ করার পর 8টা। আবার Cl মাইনাস বা অন্য যে কোনো পরমাণু ইলেকট্রন যদি গ্রহণ করেও যদি দেখা যায় আগে যা ছিল তার সাথে যতটি গ্রহণ করলো যুক্ত হয়ে যদি 8টা হয় তখন স্থিতিশীলতা অর্জন করে। এটা কি বলা হয়? অষ্টক নিয়ম। আমরা যদি এটা তো ক্যাটায়ন তৈরি করে আমরা দেখেন, আমরা যদি অন্য একটা যৌগে যদি আমরা যাই, ধরো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কার্বন আছে এরকম কার্বন, এখানে ক্লোরিন 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 ক্লোরিন। আমরা ইলেকট্রোবিন্যাস আগে আমরা করেছি কার্বনের যৌগিক স্তরে ইলেকট্রন আছে কয়টা? একটা বন্ধনে কিন্তু দুইটা ইলেকট্রন ব্যবহৃত, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে। আমরা যে একটা ইলেকট্রন কার্বন আর একটা মনে করি একটা ক্রস ইলেকট্রন, তাহলে এই কার্বনের চারপাশে 1 2 3 4, তার মানে মোট কার্বনের চারপাশে ইলেকট্রন আছে কয়টা? 8টি। আবার এই ক্লোরিনেরও শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টা? 7টা। 7টা মধ্যে একটা বন্ধন হয়েছে আর এই যে এখানে রইল তোমার 1 2 3 জোড়া, 3 জোড়া মানে 6টা, 6টা আর 1 জোড়া 7টা। তার মানে এইটারও কটা হইল 8টি। তার মানে এই যে এই যৌগটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এই যে CCl4 এই যৌগটা যে গঠিত হয়েছে এটা দেখা যাচ্ছে কার্বনের চারপাশে মোট ইলেকট্রন কয়টি? 8টি, এবং ক্লোরিনেরও চারপাশে ইলেকট্রন মোট কয়টি? 8টি। তার মানে কোনো পরমাণু যখন যৌগ গঠন করে তার স্থিতিশীলতা অর্জন করার জন্য তার বহিঃস্তরে 8টি ইলেকট্রনের একটি বিধান সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কি অষ্টক নিয়ম। সেই ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে যৌগ হোক অথবা ইলেকট্রন গ্রহণ করে যৌগ হোক অথবা ইলেকট্রন শেয়ার করে যৌগ হোক, সেটা আমরা অষ্টক নিয়ম বুঝতে পারলাম। আর বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে অষ্টক নিয়মটা কি। আচ্ছা, পরে আসছে তোমার ধরো অষ্টকের কথা গেল দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম হলো অনেক ক্ষেত্রে অষ্টক নিয়ম মানে না, দুইয়ের নিয়ম ক্ষেত্রে হচ্ছে কোনো অণু না কোনো পরমাণুগুলো অনুগঠন করার ক্ষেত্রে যদি তার বহিঃস্তরে এক বা একাধিক মানে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে তাহলে সেই বিধানটাকে বলা হয় কি দুইয়ের নিয়ম। আমরা যদি এখানে ধরো এই বেরিলিয়াম ক্লোরাইড এটার ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে এই যে বেরিলিয়াম এখানে এই যে বেরিলিয়ামের চারপাশে 1 জোড়া 1 জোড়া, কয় জোড়া হলো? বেরিলিয়ামের চারপাশে 2 জোড়া 2 জোড়া ইলেকট্রন। আর এটার চারপাশে কয় জোড়া হলো? ক্লোরিনের চারপাশে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এটার এই ক্লোরিনের চারপাশে কয় জোড়া আছে? 4 জোড়া। তার মানে দুইয়ের নিয়মটা কি? দুইয়ের নিয়মটা হচ্ছে অণু গঠনে কোনো পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। অণু গঠনকালে কোনো পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক, একটিও থাকতে পারে বা একাধিকও থাকতে জোড়া ইলেকট্রন থাকবে। এই জোড়া ইলেকট্রন থাকার বিধান কি বলা হয়? দুইয়ের নিয়ম। যেমন বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের চারপাশে আছে 1 জোড়া 1 জোড়া, কয় জোড়া? 2 জোড়া। আবার এই ক্লোরিনের চারপাশে আছে প্রত্যেকটা ক্লোরিন এই যে বন্ধনে 1 জোড়া আর 1 জোড়া 1 জোড়া 1 জোড়া, মোট কয় জোড়া? 4 জোড়া। তার মানে অনুসরণ করেছে দুইটা পরমাণু। বেরিলিয়াম পরমাণু দুইয়ের নিয়ম অনুসরণ করেছে, ক্লোরিনও দুইয়ের নিয়ম অনুসরণ করেছে। তা আমরা দুইয়ের নিয়ম বুঝলাম কি? কোনো পরমাণু সমূহ গঠন করলে যদি তাদের বহিঃস্তরে এক বা একাধিক জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে তাহলে সেই বিধানটাকে বলা হয় কি দুইয়ের নিয়ম। তো দুইয়ের নিয়ম 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো, এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো কিন্তু দুইয়ের নিয়ম অনুসরণ করে।
এক থেকে বেশি। এরপরে আমরা 18 ইলেকট্রনের ইত্যাদি ইত্যাদি আর অনেক বিষয় আছে, এটা উপরে ক্লাসে আমরা আসবো। যাক, আমরা দুইয়ের নিয়ম বুঝতে পারলাম। আমরা দুইয়ের নিয়ম যদি আরেকটি যৌগে যদি যাই, দুইয়ের নিয়মে যদি আমরা আরেকটা যৌগে যাই, যেমন বোরন টাইফ্লুরাইড, হ্যাঁ, বোরন টাইফ্লুরাইড, তো এটা কিন্তু অষ্টক মানবে না। আবার এটা যদি আমি করি তাহলে এরকম এই যে গার্ডেনিং পিকচার কাকশাল যদি আঁকি এরকম, তার মানে এনে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এনে কয় জোড়া আছে? 3 জোড়া। বোরনের চারপাশে আছে 3 জোড়া। আবার এটাতে কয় জোড়া আছে? এখানে 1 জোড়া আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এটার চারপাশে আছে কয় জোড়া? 8 জোড়া, না 4 জোড়া, 4 জোড়া। তার মানে ফরিন মানতেছে কি যে 2 জোড়া, তার মানে কি 2 নিয়ম তো মানছি, তারপরে অষ্টক নিয়ম মানতেছে, মানে 4 জোড়া মানে কি 8। আবার বোরন যদি মনে করা হয় তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3 জোড়া মানে কি 6টি, 6টি হইলে অষ্টক সে মানে নাই, কিন্তু 2 এর নিয়ম মানে। তার মানে বোরন টাইফয়েড যে ওটা অষ্টক নিয়ম না মানলেও কিন্তু 2 এর নিয়ম অনুসরণ করে। আমরা 2 এর নিয়ম থেকে তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? আমরা নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি যে সকল মৌলের বহিঃস্থ স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বা অষ্টকপূর্ণ, তাদের কি বলা হয়? কি নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় শ্রেণীতে আমরা পড়েছিলাম এই যাদের বহিঃস্থ স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ বা অষ্টকপূর্ণ, তারা সহজে ইলেকট্রন কাউকে দিতে চায় না, কাউকে ইলেকট্রন কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও চায় না, এমনকি নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতে চায় না। তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকার কারণে ওরা ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে যৌগ গঠন করে না। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়। তা আমরা নিষ্ক্রিয় গেলে নিষ্ক্রিয়, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এতেই বলছিলাম। আচ্ছা, আয়ন কি? আয়ন কি? আয়ন তো আমরা আয়ন চার্জযুক্ত পরমাণুকে, চার্জযুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। চার্জযুক্ত পরমাণু আয়ন কি? চার্জযুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলা হয়। তার মানে আমরা তো জানি পরমাণুগুলো যখন ইলেকট্রন ত্যাগ করে অথবা কি করে গ্রহণ করে, সাধারণ ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, এবং অধাতুর পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস করতে চায়, তখন ওরা চার্জযুক্ত হয়। তাহলে আমি এই জন্য বললাম আয়ন মানে হচ্ছে চার্জযুক্ত। আয়ন হচ্ছে 2 প্রকার। আয়ন 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কি? ধনাত্মক চার্জযুক্ত, এটা আমরা জানি, ক্লাস 8 থেকে আমরা পড়েছি। ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলককে বলা হয় কি? ক্যাটায়ন। ক্যাটায়ন কখন হবে? ক্যাটায়ন হবে পরমাণুর ক্ষেত্রে যাদের বহিঃস্থ স্তরে 1, 2 বা কটা 3টে ইলেকট্রন আছে। যাদের বহিঃস্থ স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন আছে, তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। আমরা যদি এটা সাধারণত কি ধাতুগুলো এইগুলো করে কি ধাতু। আমরা যদি একটি মেটাল নেই, মেটাল, এই মেটালের যদি M থেকে কি হতে পারে? M থেকে M প্লাস হতে পারে, M থেকে M2 প্লাস হতে পারে, M থেকে M3 প্লাস হতে পারে। তার মানে কোনো ধাতুর মেটালের, এই মেটাল ধাতু, এটা কি ধাতু বলতেছে, কোনো ধাতুর বহিঃস্থ স্তরে ইলেকট্রন যদি 1টি থাকে, তাহলে 1টি ইলেকট্রন ত্যাগ করে M প্লাস হতে পারে, যেমন সোডিয়াম প্লাস। আবার কোনো পরমাণুর বহিঃস্থ স্তরে সোডিয়াম প্লাস, কোনো পরমাণুর বহিঃস্থ স্তরে ইলেকট্রন যদি 2টা থাকে, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে M মানে মেটাল 2 প্লাস, যেমন ম্যাগনেসিয়াম 2 প্লাস, আমরা খুব পরিচিত ম্যাগনেসিয়াম 2 প্লাস বা ক্যালসিয়াম 2 প্লাস। হ্যাঁ, আবার কোনো ধাতুর বহিঃস্থ স্তরে যদি 3টি ইলেকট্রন থাকে, তাহলে M3 প্লাস হতে পারে, যেমন কি অ্যালুমিনিয়াম 3 প্লাস। তার মানে আমি বললাম ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে যে সকল ধাতুর বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 1, 2, এই যে 1, 2 অথবা 3টি থাকে, তাহলে সহজেই ওরা 1টি, 2টি বা 3টি ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সাধারণত করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এদেরকে ক্যাটায়ন বলা হয়। ক্যাটায়ন হবে ধাতুগুলোই সাধারণত ক্যাটায়নে পরিণত হয়, এবং ক্যাটায়ন হলে কোন প্রক্রিয়া হয়? আয়নীকরণ শক্তি নাকি ইলেকট্রন শক্তি? আয়নীকরণ শক্তি। কারণ কোনো পরমাণুর বহিঃস্থ স্তরে ইলেকট্রন ত্যাগ করলে যে শক্তি লাগে সেটা হলো আয়নীকরণ শক্তি।
তাহলে আয়নীকরণ শক্তির মাধ্যমে কিন্তু ক্যাটায়ন সৃষ্টি হয়। আমরা ক্যাটায়নের কথা গেলাম, এখন তা অ্যানায়নের কথা যদি আমরা বলি, ঠিক অ্যানায়নের কথা যদি আমরা বলি, যাদের বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা 5, 6, 7, আমি এটার সাথে একটু দ্বিমত আছি। 5, 6, 7 সাধারণত এটা 5, 6 অথবা 7, যাদের বহিঃস্তরে 6টি অথবা 7টি ইলেকট্রন আছে, ওরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে। যার 6টি আছে তাহলে 8 হয়, যার 7টা আছে তার একটা যদি গ্রহণ করে তাহলে 8 হয়। এই যার 5টা আছে তার 3টা গ্রহণ করা কিন্তু খুব কঠিন। আমি যদি একটি অধাতু নিই x, তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে x মাইনাস, হ্যাঁ। আবার একটা অধাতু যদি আমি নিই x, তাহলে যদি দুইটি ইলেকট্রন যদি গ্রহণ করে x 2 মাইনাস। যেমন এটা কি x মাইনাস, যেমন ফ্লোরিন মাইনাস, সব ভ্যালু যাবে। আবার যেমন অক্সিজেন -2 বা সালফার -2। তার মানে অধাতু সমূহ যাদের বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা কত 5, 6, 7 বইয়ে দিয়েছে, কিন্তু আমি বলছি 6 এবং 7 তারা দুইটি এটার জন্য 6 এর জন্য 2টি এবং 7 এর জন্য একটি ইলেকট্রন হলেই ওরা বিন্যাস অর্জন করে, অর্থাৎ অষ্টপূর্ণ হতে পারে। এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করে। এগুলোকে বলা হয় কি অ্যানায়ন। অ্যানায়ন তখনই তৈরি হবে। আর অ্যানায়ন তৈরি হয়ে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেখানে কি বিষয়টা আসলে তড়িৎ ঋণাত্মকতা না ইলেকট্রন আসক্তি। কারণ আমরা পরে আসছি পজিশনিতে কোনো পরমাণু বহিঃস্তরে যদি এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে এরা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয়। যাক, আমরা স্বল্প সময়ের ক্লাস 25 মিনিটের ক্লাস আমরা আর নিতে পারছি না। আগামী ক্লাসে দেখা হবে বৃহস্পতিবার 3:30টায়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর মধ্যে তোমরা একটু মেইন বইয়ের সাথে রিলেশন রেখে চর্চা করবে, যত চর্চা করবে ততই পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।